আমাদের শাস্ত্রীয় পরম্পরা অনুসারে আমরা প্রথমে মঙ্গলাচরণ করে তারপরে পড়া শুরু করি। এই তর্ক সংগ্রহ যে গ্রন্থটা, এই গ্রন্থটা তো মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের পাঠ শুরু হয়েছে। তো পাঠ শুরুটা তো মঙ্গলাচরণের মাধ্যমে হয়েছে। এবার আমি আমার ক্লাসে আমার গুরুদের থেকে যেরকম শিখেছি সেই অনুযায়ী, আগে যারা ক্লাস করেছে জানে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলেও জানবে যে আমি মোটামুটি ক্লাস শুরুর আগে একটা মঙ্গলাচরণ করে নিয়ে শুরু করি। এবার সেটা একটা যে কোনো করা যায়। উপনিষদে অনেক রকম শান্তি মন্ত্র পাঠ আছে, সেই অনুযায়ীও মঙ্গলাচরণ করা হয়ে থাকে। আবার যে গ্রন্থ আমরা পাঠ করছি সেই গ্রন্থের যে মঙ্গলাচরণ আছে সেই মঙ্গলাচরণটাও করা হয়ে থাকে। আমি সাধারণত আমার ক্লাস শুরুর আগে যে শ্লোকটা বা শ্লোক বলবো না, সরি, এটা শান্তি মন্ত্র পাঠ করে থাকি, আমি সেটা পাঠ করে আমাদের ক্লাসটা শুরু করছি। ওম सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम। श्री गुरुभ्यो नमः। हरिः ओम। আমি আজকে যেহেতু বললাম শুরু করছি, এবং সেটা আমরা শুরু করব হচ্ছে তর্ক সংগ্রহের ভূমিকার মাধ্যমে। এই ক্লাসটা আমি মূলত করাচ্ছি গ্রাজুয়েশনের সিলেবাস বেসড হিসেবে, কিন্তু গ্রাজুয়েশনের সিলেবাস হিসেবে আমাদের যে পোর্শনটা সেটা তর্ক সংগ্রহের মাঝখান থেকে আসে। এবার মাঝখান থেকে একটা বই যদি আমি পড়া শুরু করি, জিনিসটা বুঝতে পারবো না। তাই ভূমিকার একটা কি দুটো ক্লাসে আমরা একটুখানি তর্ক সংগ্রহ শুরু কোথা থেকে হচ্ছে, কেন আমরা এই বুদ্ধির আলোচনাটায় চলে আসছি, সেটা একটু জেনে নেব। বুদ্ধির আলোচনাটায় চলে আসছি বা সিলেবাসে ওটা রাখার রিজন, খুব সম্ভবত ওই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। ওই জায়গাটা আমাদের জানা খুব দরকার। পুরো বইটাই জানা দরকার, কিন্তু পুরো বই সিলেবাসে রাখলে কোর্স শেষ করানো সম্ভব হবে না। সেই কারণে আহ বুদ্ধির অংশটা থেকে খুব সম্ভবত থাকে। তো এবার ভূমিকা হিসেবে আমরা প্রথম আজকে একটুখানি যেটা আমাদের মঙ্গলাচরণ আছে এই গ্রন্থে সেটা একটু দেখবো। তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ওখানে আমার মঙ্গলাচরণটা লেখা আছে। আর তারপর যা দরকার, আমি জেনারেলি পিপিটি শেয়ার করি, কিন্তু এবারে আমি কোনো পিপিটি লিখিনি, মানে পিপিটি তৈরি করিনি। আমি এই এরকম একটা ওয়ার্ডের তে কিছু দরকার মতো হোয়াইট বোর্ডের যে কাজগুলো সেগুলো আমরা এখানেই লিখে লিখে করব। তো এটা তো সংস্কৃত দেবনাগরী হরফ তুমি জানো কি? কমফর্টেবল কি না সংস্কৃত? দিদি, মানে ঠিক আছে, আমি একটু আধটু জানি, পুরোপুরি হ্যাঁ, করতে পারি না। এইগুলো আমার শুরুতে একটু সংস্কৃত দেবনাগরী হরফে লেখা আছে, আমি তো বাকি আর কিছু লিখে রাখিনি, বাকি আমি মোটামুটি বাংলাতেই লিখবো। কিন্তু যেহেতু টেক্সটটা সংস্কৃত টেক্সট, তো সেই কারণে আমরা উম, এখানে আমি মঙ্গলাচরণটা সংস্কৃতে লিখে রেখেছি। তো মঙ্গলাচরণ যেটা হচ্ছে সেটা আমি প্রথম পাঠ করছি। কিন্তু মঙ্গলাচরণের আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার। আমি মঙ্গলাচরণটা পাঠ করছি কারণ আমরা তর্ক সংগ্রহ গ্রন্থটা শুরু করতে চলেছি, এবং গ্রন্থটা পাঠ শুরু করার আগে আমার মঙ্গলাচরণটা মনে হলো পাঠ করে নেওয়া দরকার। তারপর মঙ্গলাচরণের ব্যাখ্যায় আমি পড়ে আসছি একটু। তো প্রথমে মঙ্গলাচরণটা পাঠ করে নি। মঙ্গলাচরণটা হচ্ছে: নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। এটা যদি আমি একটু সুর করে পড়ি, মানে যেরকম ছন্দে পাঠ করা হয় সেরকম হলে: নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। এটা হচ্ছে আমাদের মঙ্গলাচরণ। এবার মঙ্গলাচরণে আমরা ব্যাখ্যাটা দেখব, তার আগে কটা কথা একটু বলে নিই। আম, আমাদের প্রথম যে দর্শন শব্দটা এসছে, সেই দর্শন শব্দটা কিন্তু সম্পূর্ণভাবে যে ফিলোসফি, আমি আগেও বলেছি তোমাকে যে দর্শন শব্দটা ফিলোসফি শব্দের সম্পূর্ণ সমার্থক বলা যায় না। এটা মূলত দৃশ ধাতু থেকে এসেছে। দৃশ ধাতু মানে সংস্কৃতে যখন কোনো শব্দ উৎপন্ন হয়, তখন সেই শব্দগুলো এক একটা করে ধাতু থেকে উৎপন্ন হয়। এবার যখন এই দৃশ ধাতুটা আসছে, দৃশ ধাতুটা উৎপন্ন হচ্ছে, তখন
এটার সাথে একটা প্রত্যয় যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে। যেহেতু আমি এখানে সংস্কৃত নিয়ে আলোচনা, মানে সংস্কৃতের ব্যাকরণ নিয়ে আলোচনা করছি না, সেই জন্য এখানে উল্লেখ করছি না, ওটা একটু হেভি হয়ে যাবে তোমাদের শুরুর হিসেবে। তবে এগুলোর ব্যাখ্যা কিন্তু একটু হাই লেভেলে যখন তর্ক সংগ্রহ আলোচনা করা হয় তখন এগুলোর কথা বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে প্রত্যয়ের কথাটা বলার মূল কারণ হচ্ছে এখানে লিউট প্রত্যয় যুক্ত হয়, মানে দৃশ ধাতুর সাথে লিউট প্রত্যয় যুক্ত হয়ে এই যে দর্শন শব্দটা এসেছে, স্পেলিংটা হচ্ছে ল জফলা হস্যু ট, লিউট প্রত্যয় যুক্ত হচ্ছে। তো এখান থেকে এই লিউট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটা আসছে। এবার এটা দুটো অর্থে ব্যবহার হয়, একটা আহ ভাবার্থে, একটা করণ অর্থে। দেখো, আমরা করণ মানে কি, যেটার দ্বারা সম্পন্ন হচ্ছে। আমরা যদি প্রমাণ শব্দটাকেও দেখি, আমরা এখানে পরবর্তীতে প্রমাণের আলোচনা করব। আমি এর আগেও ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন নিয়ে যখন আলোচনা করেছি তখন আমি প্রমাণের কথা আলোচনা করেছি, সেখানেও কিন্তু প্রমাণ শব্দটা বোঝাচ্ছে যার দ্বারা আমরা জ্ঞানকে জানছি। তো প্রমাণ করণ হচ্ছে সেখানে, আর প্রমা কার্য সেই রকম করণ অর্থে হচ্ছে আর ভাব অর্থে হচ্ছে। এখানে মূল বলার বিষয়টা আমি একটু সোজা করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা যখন দর্শন শব্দটাকে বলছি তখন সাধারণভাবে অনেকে দর্শন বলতে বোঝায় দেখা, যেটা হচ্ছে দর্শন শব্দের একদম সোজা, মানে একদম ইজি মিনিং, যেটা বললে বোঝা যায়। দর্শন বিষয়টাকে অনেকে আবার অন্যরকম ভাবে একটু ঘুরিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। দর্শন মানে তো খুব ভাবুক, এই সেই হ্যান ত্যান। সেটা কিন্তু দর্শনের শব্দের প্রকৃত অর্থ ব্যাখ্যা না করেই অনেকে ওরকম বলে দেয়। তো সেরকম নয়, আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ ভাবে হিসেবে ধরি, মানে দর্শন মানে দেখা, দর্শন মানে দেখা আমরা জানি, কিন্তু এই দেখাটা মানে শুধু যে চক্ষু দ্বারা দেখা এরকম বোঝাচ্ছে না। দর্শন মানে আত্মদর্শনের কথা বলা হচ্ছে। তো দর্শন মানে আত্মদর্শন, তো আত্মদর্শন কিভাবে হবে? আমরা যে দর্শনের টেক্সট গুলো রয়েছে, যেগুলো হচ্ছে দর্শনের শাস্ত্র গ্রন্থ, দর্শন শাস্ত্রের গ্রন্থ, সেই গ্রন্থগুলোর মাধ্যমে আমরা তত্ত্বজ্ঞান লাভ করব। তত্ত্বজ্ঞানের মাধ্যমে আমরা নিজেকে, আত্মাকে জানতে সক্ষম হব, এবং তার ফলে আমরা মুক্তি লাভ করব। আমরা যদি কালকে যেরকম আমাদের ন্যায়সূত্রের ক্লাস আছে, ন্যায়সূত্রের ক্লাসের আমি ভূমিকাতে বলবো, তো এখানে একটা লাইন বলছি, তো ওখানে দেখবে লাস্ট যেটা আমাদের মুক্তির কথাই আসছে, তত্ত্বজ্ঞান থেকে আমরা মুক্তি লাভই করছি। ওখানে যে 16টি পদার্থের কথা বলা হয়েছে, সেই 16টি পদার্থের জ্ঞান লাভ হলে, ওখানে কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয়নি যে এই 16টি পদার্থের অতিরিক্ত পদার্থ হয় না, বরং এটা বোঝাতে চাওয়া হয়েছে যে ওই 16টি পদার্থের জ্ঞান হলে মুক্তি লাভ সম্ভব। বৈশেষিক দর্শনে কিন্তু 7টি পদার্থ, এবং 7টি পদার্থের মধ্যে জগতের সবকিছুকে ইনক্লুড করা যায়, এটা তর্ক সংগ্রহের একদম লাস্টে আছে উল্লেখ। তো এইটা একটা বৈশেষিকের মতে পদার্থ আর ন্যায় মতে পদার্থের ডিফারেন্স। এবার যেহেতু আমরা জানি ন্যায় বৈশেষিক একটা সময়ের পরে, যেহেতু দুটো মতের অনেক সাদৃশ্য রয়েছে, সমান্তরাল দর্শন, সেই কারণে দুটো দর্শনের একটা মিলিত যে ধারা সেটা প্রবাহিত হয়েছে, যেটাকে আমরা নব্য ন্যায় বা ন্যায় বৈশেষিক দর্শন নামে জানি। এবার এই যে ন্যায় বৈশেষিক দর্শন, সেই ন্যায় বৈশেষিক দর্শন যখন শুরু হয়েছে, তারপরে যারা লিখেছেন তারা তাদের গ্রন্থের মধ্যে ন্যায় দর্শনের অংশ, বৈশেষিক দর্শনের অংশ দুটোকেই ইনক্লুড করেছেন, এবং সেরকম একটা গ্রন্থ হচ্ছে এই তর্ক সংগ্রহ। এই তর্ক সংগ্রহ গ্রন্থটা একটা প্রকরণ গ্রন্থ। এবার আসি প্রকরণ গ্রন্থ কাকে বলছে। প্রকরণ গ্রন্থ বলা হচ্ছে সেই গ্রন্থগুলোকে যে গ্রন্থগুলোতে মূল যে গ্রন্থ, অর্থাৎ ন্যায় সূত্র, ভাষ্য, তারপর বার্তিক, আরো যা যা রয়েছে তাৎপর্য টিকা, সেই যে মূল গ্রন্থগুলো, সেগুলোর সব বিষয় নিয়ে আলোচনা করা হয় না, কিন্তু কোনো কিছু স্পেসিফিক বিষয়কে কেন্দ্র করে যখন আলোচনা করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রকরণ গ্রন্থ। সেরকমই একটা প্রকরণ গ্রন্থ হচ্ছে এই তর্ক সংগ্রহ। প্রত্যেক দর্শনের ক্ষেত্রে এরকম প্রকরণ গ্রন্থ আমরা পেয়ে থাকি। আচ্ছা, এখানে আমরা আরো একটা জিনিস উল্লেখ করবো, যে আমরা মোটামুটি আহ ভারতীয় দর্শনে 6টা আস্তিক দর্শনের উল্লেখ পাই, যেটাকে আমরা ষট দর্শন বলে জানি, এবং সেই ষট দর্শনের মধ্যে ন্যায় বৈশেষিক অন্যতম। আমরা কিন্তু নবদর্শন বলি না, ষট দর্শনটাই মূলত বলা হয়। বেদ বিরোধী নাস্তিক যে দর্শনগুলো, সেই দর্শনগুলো 3টে, এবং সেগুলো নাস্তিক দর্শন নামেই পরিচিত। এবং এই যে 6টা, এগুলো কিন্তু
বেদকে অনুসরণ করেই গড়ে উঠেছে। এবার তার মধ্যে আমরা যদি দেখি পূর্ব মীমাংসা বেদের একেবারে যে কর্মকাণ্ডটা রয়েছে, বেদের প্রথম ভাগ কর্মকাণ্ড, যাগযজ্ঞ ইত্যাদি নিয়ে যে আলোচনা, সেটাকে ভিত্তি করে সেটার ইন্টারপ্রিটেশন করেছে, সেটাকে আলোচনা করেছে, সেটার ব্যাখ্যা করেছে। আর বেদান্ত, বেদের অন্ত, উপনিষদকে বলা হয় বেদান্ত একটা দর্শন। তো বেদান্ত দর্শনে যে জ্ঞান তত্ত্ব অর্থাৎ উপনিষদ যে ভাগটা, সেটার আলোচনা করা হয়েছে। তো মীমাংসা আর বেদান্ত অর্থাৎ পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসাকে যদি বাদ দিই, উত্তর মীমাংসা বেদান্ত কি বলা হয়, তাহলে বাকি থাকছে চারটে দর্শন। তার মধ্যে আমরা পাচ্ছি ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ। সাংখ্যতে প্রকৃতি পুরুষ তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, এটা মূলত তাত্ত্বিক আলোচনা। আর যোগ দর্শন সেটারই সমান্তরাল দর্শন, সাংখ্য দর্শন মহর্ষি কপিলের, আর যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি। তো যোগ দর্শনে আমরা সেটারই একটা আহ যে ওই যে চর্চা চর্যার ধারণাটা, শুধু চর্চা তাত্ত্বিক ভাবে নয়, আমরা একটা ব্যবহারিক ভাবেও সেটাকে জীবনে নিয়ে আসতে পারি, সেটাই যোগ দর্শনে প্রতিফলিত হয়েছে, যেখানে আমরা অষ্টাঙ্গ যোগের ধারণা পাই। আরো অনেক আলোচনা আছে, সেটা কোনো সময় যোগ দর্শন নিয়ে আলোচনা করলে বিস্তারিত করে আলোচনা করা যাবে। এছাড়া যে দুটো বাকি পড়ে রইলো, সে দুটো হচ্ছে ন্যায় বৈশেষিক। ন্যায় দর্শন মহর্ষি গৌতম প্রণীত এবং বৈশেষিক দর্শন মহর্ষি কণাদ প্রণীত। এই যে দুটো দর্শন আমরা পেলাম, ন্যায় আর বৈশেষিক, এই দুটো দর্শনের যখন আহ দশম শতাব্দী পর থেকে, 10 সেঞ্চুরি এডির পর থেকে গঙ্গেশ উপাধ্যায়ের পর থেকে গঙ্গেশাচার্য তত্ত্বচিন্তামণি রচনা করেছেন এবং একটা নতুন ভাষা সৃষ্টি করেছেন, যেটাকে আমরা নব্যন্যায় ভাষা বলে থাকি। একটা নতুন ভাবে ব্যাখ্যা করা, যাতে আমাদের কথা মানে আমরা যেটা বলছি সেটাকে আমরা কেউ আমাদের কথাটার বিরোধিতা না করতে পারে, এইভাবে তিনি একটা ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করেছেন। এবং তার পরবর্তীতে ন্যায় বৈশেষিকের আলোচনাটা জুড়ে গেছে। এখানে আমি দুটো পার্থক্য ন্যায় বৈশেষিকের বলি। এক হচ্ছে আমি যেটা শুরুতেই বললাম, পদার্থের সংখ্যার পার্থক্য। ন্যায় দর্শনে 16টি আর বৈশেষিক দর্শনে 7টি পদার্থের উল্লেখ করা হয়, কিন্তু বৈশেষিক দর্শনে বলছে কেবলমাত্র 7টি পদার্থ। এই 7টি পদার্থ অনুসরণে কিন্তু তর্ক সংগ্রহ রচিত, এখানে কিন্তু 16টি পদার্থের আলোচনা আমরা পাবো না। এবার এই 7টি পদার্থের মধ্যে বলা হয় যে জগতের সবকিছুকে ইনক্লুড করা সম্ভব, এবং সেটা কেন ক্লেম করা হয় সেটা আমরা তর্ক সংগ্রহ পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং এই 7টি পদার্থ ব্যতি রেখে মানে বাদ দিয়ে অন্য কোনো পদার্থ হওয়াই সম্ভব না, এবং দরকারও নেই। তো দরকার নেই যেহেতু ন্যায় বৈশেষিক লাঘবে বিশ্বাস করে, তখন দরকার নেই যখন অষ্টম পদার্থ নবম পদার্থ কি প্রয়োজনীয়তা। এবার আসি 16টি পদার্থের উল্লেখ কেন তাহলে ন্যায় দর্শনে করা হয়েছে। ন্যায় দর্শনে কিন্তু এই যে জগতের সব বস্তু ইনক্লুড হবে এরকম 7টা পদার্থ বা 16টি পদার্থের উল্লেখ ন্যায় দর্শনে করা হয়। ন্যায় দর্শনে মূলত বলা হয়েছে যে এই 16টি পদার্থের জ্ঞান যথাযথভাবে হলে আমরা মোক্ষ লাভ করতে পারি, অপবর্গ পেতে পারি। অপবর্গ টার্মটাই ন্যায় সূত্রে ব্যবহৃত হয়েছে। তো সেই কারণে এই 16টি পদার্থ আর 7টি পদার্থের একটা পার্থক্য থাকছে। তো এমন নয় যে ওই 16টি পদার্থকে বৈশেষিক দর্শনে ডিনাই করা হচ্ছে, নেগেট করা হচ্ছে। ওই 16টি পদার্থ বৈশেষিক স্বীকৃত 7টি পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা তর্ক সংগ্রহের শেষে দেখানো হয়েছে। আচ্ছা, এবার আসি আরেকটা পার্থক্যে, সেটা হচ্ছে প্রমাণের সংখ্যা। প্রমাণের সংখ্যা ন্যায় দর্শনে 4টে, ভারতীয় দর্শনে আমরা মূলত 6টা পাই এই শর্ট দর্শনের ভিত্তিতে। তাছাড়াও অনেক প্রমাণ আছে যেটা এই শর্ট দর্শনে স্বীকৃত নয়, তো সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, যে কারণে শর্ট দর্শনে মূলত 6টা প্রমাণ স্বীকৃত। ন্যায় দর্শন স্বীকার করেছে 4টে প্রমাণকে, বৈশেষিক দর্শন স্বীকার করেছে 2টো প্রমাণকে। আর ন্যায় বৈশেষিক যখন একত্র হয়ে গেছে, তখন কিন্তু ওই ন্যায় স্বীকৃত 4টে প্রমাণই বৈশেষিক দর্শনও মেনে নিয়েছে। তো নব্য ন্যায় কিন্তু এই 4টে প্রমাণেরই কথা বলা হয়। তো এই যে তর্ক সংগ্রহ গ্রন্থটা, এতগুলো কথা বলার কারণ এটাই যে এই তর্ক সংগ্রহ গ্রন্থটায় আমরা শুরু থেকে পাচ্ছি বৈশেষিক স্বীকৃত 7টা পদার্থের উল্লেখ, এবং তার পরবর্তীতে গিয়ে যখন আমরা প্রমাণের আলোচনায় আসছি, তখন ন্যায় দর্শন স্বীকৃত 4টে প্রমাণের আলোচনা আসছে, যেটা আমরা প্রত্যক্ষ খণ্ড, অনুমান খণ্ড, উপমান খণ্ড এবং শব্দ খণ্ড হিসেবে পাচ্ছি। এবার আরেকটা জায়গা হচ্ছে এই যে সিলেবাসে বুদ্ধির অংশ থেকে থাকে। বুদ্ধি একটা গুণ,
আমরা সপ্ত পদার্থ দিয়ে বললাম আলোচনাটা তর্ক সংগ্রহে শুরু হয়েছে, সপ্ত পদার্থের আলোচনা শুরু হয়েছে। সপ্ত পদার্থের পর দ্রব্যের আলোচনা হয়েছে, দ্রব্যের পর গুণের আলোচনা হয়েছে। প্রথম তো এখানে আরেকটা কথা একটু বলে রাখা দরকার, না হলে বোঝাতে অসুবিধা হবে। আমাদের এইরকম শাস্ত্র গ্রন্থের ক্ষেত্রে একটা পদ্ধতি ফলো করা হয়, যেটা আমরা ন্যায় সূত্রেও পাবো। উদ্দেশ্য, লক্ষণ, পরীক্ষা। যদি সংস্কৃত টার্ম অনুযায়ী বলি, লক্ষণ হবে, পরীক্ষা হবে। উচ্চারণের ডিফারেন্স, বানান একই। তো উদ্দেশ্য, লক্ষণ, পরীক্ষা, এই তিনটে। উদ্দেশ্য মানে হচ্ছে নাম, উদ্দেশ্য নামের উল্লেখ করা। তো আমরা যে সপ্ত পদার্থ পাচ্ছি, প্রথমে সেই সপ্ত পদার্থের নামের উল্লেখ করা হয়েছে। তারপর তার কি বলবো, তারপর তার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ লক্ষণ দেওয়া হয়েছে। এবার পরীক্ষা করা হয়, যেটা তোমার পরীক্ষার ব্যাপারটা আমরা মূলত ন্যায়সূত্র ক্ষেত্রে যদি বলি পাই। এখানে তর্ক সংগ্রহে আমরা প্রথম পাচ্ছি, প্রথম সূত্রে তো আমরা এই মঙ্গলাচরণটি পাচ্ছি। প্রথম মঙ্গলা, এটা সূত্র নয়, সরি, এটা একটা শ্লোক। এখানে মঙ্গলাচরণ করা হয়েছে। পরবর্তী তর্ক সংগ্রহে আমরা সূত্র পাচ্ছি না, ন্যায় সূত্রে সূত্র আছে। তর্ক সংগ্রহ মূলত গ্রন্থাকারে রচিত, তর্ক সংগ্রহ মূলত গ্রন্থাকারে রচিত, এবং ওখানে খুব একটা আমরা ছন্দ পাবো না। দ্বিতীয় সূত্রে আমরা দ্বিতীয় টেক্সট, আমি টেক্সট বলে উল্লেখ করছি, কারণ গ্রন্থ বলে বা টেক্সট বলে উল্লেখ করছি। দ্বিতীয় গ্রন্থ, যেটা গ্রন্থ মানে আমি কিন্তু এখানে বই বলতে চাইছি না, বা প্রকরণ গ্রন্থ হিসেবে বলতে চাইছি না। এই যে এইটা যদি 1 নম্বর দেওয়া থাকে, আমি 2 নম্বরে যেখানটা পাচ্ছি, সেখানে পদার্থের নামগুলোর উল্লেখ করা হয়েছে। তারপরে গিয়ে দ্রব্যের উল্লেখ করা হয়েছে, দ্রব্য বলতে কি বোঝায় সেটা লক্ষণ দেওয়া হয়েছে। তারপরে গুণ, তারপরে কর্ম, এইভাবে 7টা দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে। এবার যখন গুণের বিস্তারিত আলোচনায় আসছি, সেটা সম্পর্কে পরীক্ষা করা হচ্ছে, কোন দোষ আছে কোন দোষ নেই সেগুলো আলোচনা হচ্ছে। সেটার মধ্যে আমরা বুদ্ধির আলোচনা পাচ্ছি, কারণ বুদ্ধি একটা গুণ। এবার বুদ্ধির আলোচনা প্রসঙ্গ থেকে আসতে আমাদের জিনিসটা ওই সপ্ত পদার্থের আলোচনা থেকে আহ প্রমাণের আলোচনায় চলে যাচ্ছে। এবার প্রমাণগুলোও কিন্তু এই সপ্ত পদার্থের মধ্যে পড়ে যাচ্ছে। সেগুলো কিভাবে, আমরা যখন প্রমাণের আলোচনা করব একে একে সেটা ডিসকাস করব। আচ্ছা, তো এবার আরেকটা কথায় আসি। দর্শন শব্দের আলোচনা তো আমরা করলাম, এবার আরেকটা শব্দ আসছে ন্যায়। ন্যায় শব্দটা প্রথম কথা আমরা কিন্তু অনেকভাবে পাই। অনেকে ন্যায় বললে ল, কোর্ট, এই টাইপের ন্যায়ের আলোচনা ভাবে। এটা পুরোপুরি যে ভুল এমনও বলা যায় না, কারণ যারা উকিল ওকালতি করছে তারা যদি তর্ক সংগ্রহ করে, তারা ওই ওকালতির কাজটা কিন্তু আরো ভালোভাবে করতে পারে। প্রসঙ্গত আমার এই বিষয়ে একটা আর্টিকেলও আছে। আর আমি যে স্যারের কাছ থেকে ক্লাস করেছি, তিনি বারবার এই প্রসঙ্গটা উল্লেখ করেন যে আমরা আমরা না, মানে যারা উকিল তারা যদি ন্যায় শাস্ত্র পড়েন, ন্যায় দর্শন পড়েন, তর্ক সংগ্রহ পড়েন, তাহলে তারা আরো ভালোভাবে কিভাবে যুক্তি তর্কের মাধ্যমে আলোচনা করা যায়, ডিবেট করা যায়, সেটার আলোচনায় আরো ভালোভাবে করতে পারবে, নির্ভুল ভাবে সম্ভব হবে করা। তো যেখানে আমরা প্রসঙ্গত ন্যায় সূত্র পড়াকালীন বাদ জল্প বিতণ্ডার আলোচনা করব, সেই বাদ জল্প বিতণ্ডা কিন্তু এক্ষেত্রে খুব সাহায্য করবে। তো এখানে ন্যায় শব্দটা এসছে নি উপসর্গ যোগে, কোথায় গেল, ইন ধাতুর ঘাই প্রত্যয়। এগুলো তুমি মনে রাখতে পারলে ভালো, নোট করে রাখতে পারলে ভালো। এগুলো এই মুহূর্তে তোমাদের হয়তো প্রশ্নে আসবে না, কিন্তু এগুলো জেনে রাখার জন্য একটা দরকার হয়। হুম, ঘাই প্রত্যয়। তো এখানে ন্যায় শব্দটার অর্থ কি? মূলত ন্যায় শব্দটার অর্থ যদি আমি বলি, ন্যায় শব্দটার অর্থ দাঁড়ায় অনুমান। এবার আমি যখন একটা ন্যায় লজিক, ইন্ডিয়ান লজিক বলে একটা কোর্স করেছিলাম, সেখানেও কিন্তু আমি এই ন্যায়শাস্ত্রের যে অনুমান অংশটা, সেটার একটা তর্ক সংগ্রহ বই পড়েছিলাম, কিন্তু ওখানে আমি টেক্সট বেস করে একদম গ্রন্থ তর্ক সংগ্রহের যে লেখাগুলো লাইন বাই লাইন সেই অনুযায়ী পড়ি। ওভারঅল একটা বেসিক আলোচনা করেছিলাম। তো তোমরা যদি না দেখে থাকো, সেটা একবার চেক করে দেখতে পারো, সেখানে অনুমানের আলোচনাটা মূলত পাবে।
এখানে আমরা প্রত্যক্ষ উপমান শব্দ আর বুদ্ধি গুণের যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। এবার আরো যদি বিশেষভাবে আমরা বলি ন্যায় শব্দটার অর্থ, তাহলে বলতে হবে ন্যায় শব্দটার অর্থ হচ্ছে পরার্থানুমান। পরার্থানুমান আমরা অনুমানের আলোচনায় পাবো। আমি খুব সংক্ষেপে যদি বলি, তাহলে আমরা অনুমানের দুটো বিভাগ, একটা স্বার্থানুমান একটা পরার্থানুমান। তো স্বার্থানুমান হচ্ছে কোনো কিছু দেখে একটা অদেখা অজানা পদার্থ বিষয়কে আমরা যখন গেস করছি। গেস শব্দটা আমি বোঝার সুবিধার্থে ইউজ করলাম, কারণ আমি গেস করেছি এই টার্মটা খুব ইউজ করি। তো সেটা আমরা অনুমান বোঝাতেই ব্যবহার করছি। সেই অনুমানের একটা পদ্ধতি হয়, সেই স্বার্থানুমানের পদ্ধতিটা আমরা নিজেদের মধ্যেই করছি, মানে নিজেরা মনে মনে করছি, যদি বাক্য ব্যবহার করিও সেটা আর কাউকে শোনানোর জন্য নয়। আর পরার্থানুমান হচ্ছে পঞ্চ অবয়ব যুক্ত বাক্যের মাধ্যমে আমরা অন্য কাউকে নিজেরা যে স্বার্থানুমান করেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। তো ন্যায় শাস্ত্রর অর্থ হচ্ছে মূলত পরার্থানুমান। এখানে আরেকটা ন্যায়শাস্ত্রের অর্থের কথা বলা হয়, যেটা আমি টার্মটা লিখছি একটুখানি দেখো। এটা একটা সংস্কৃত লাইন, আমি বাংলাতেই লিখছি সবার বোঝার সুবিধার্থে। দিদি, নিয়তে। হ্যাঁ বলো। পঞ্চ অবয়ব আরেকবার বলবো, আমি একটু লিখছি তো অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, পঞ্চ অবয়ব কোন জায়গাটা তুমি লিখতে পারোনি বলো। ওই যে পদার্থ অনুমান বলে বললেন না, যে পঞ্চ অবয়ব দিয়ে আমরা অন্যকে বোঝাই, সেই জায়গাটা। হ্যাঁ, পঞ্চ পঞ্চ অবয়ব, যেটাকে সন্ধি করে পঞ্চাবয়ব বাক্য বলা হয়, মানে পাঁচটা সেন্টেন্স থাকে। কিন্তু পাঁচটা সেন্টেন্সের একটা যদি আমি বলি, সেটা কিন্তু আমাদের অর্থ অনুমান করতে সাহায্য করবে না। ওই পাঁচটা সেন্টেন্স, পাঁচটা বাক্য, পাঁচটা অবয়ব একসাথে মিলে আমি যে স্বার্থানুমানটা করেছি, আমি যে গেসটা করেছি, যে আমাদের যে বিখ্যাত উদাহরণটা দেওয়া হয়, পর্বতে আমি ধূম দেখলাম অর্থাৎ পর্বতে বহ্নি আছে, এই অনুমানটা আমাদের মূলত ন্যায়শাস্ত্রের আলোচনা আমরা পাই। তো এই যে অনুমানটা আমি এবার তোমাকে বোঝাবো, এবার তোমাকে বোঝানোর জন্য আমাকে পাঁচখানা বাক্যের ব্যবহার করতে হচ্ছে। আমি উদাহরণটা তুমি আরো ভালোভাবে যাতে বুঝতে পারো উদাহরণটা দিয়েই বলছি। তো প্রথম বাক্য হচ্ছে প্রতিজ্ঞা, যে পর্বতে বহ্নি আছে। এটা হচ্ছে মূল বাক্য, যে আমি কি অনুমান করেছি বোঝানো হলো। এবার আমি কেন এই অনুমানটা করেছি তার হেতু বা কারণ হচ্ছে, কারণ পর্বতে ধূম আছে। এবার বাক্য তিনটে কিন্তু ওই অনুমানটাকে প্রুভ করার জন্য প্রয়োগ হয়, একটা উদাহরণ দেওয়া হয়, ওটাকে বলা হয় উদাহরণ বাক্য। সেখানে উদাহরণ বাক্যে বলা হচ্ছে যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। এটা আমরা সর্বত্র দেখছি, রান্নাঘরে দেখতে পাচ্ছি, রান্নাঘরের টার্মটা মহানস, সংস্কৃত পদ, সেটাই ব্যবহার করা হয়, রান্নাঘরটা খুব কম লেখা হয়। দ্বিতীয় হচ্ছে চত্বর, মানে যে যজ্ঞ বেদী, বিভিন্ন স্থানে যেখানে যেখানে আমরা ধোঁয়া দেখি সেখানে সেখানে বহ্নির উপস্থিতি আমরা দেখি। এটা হচ্ছে উদাহরণের মাধ্যমে বোঝানো হলো। তারপরের বাক্যটা হচ্ছে উপনয়, মানে ওই যে পর্বত, ওই পর্বতে বহ্নি বিশিষ্ট ধূম রয়েছে। এটা আমি বোঝালাম কানেকশন বোঝানোর জন্য, যে আমি ধূম দেখেছি, ধূমের সাথে বহ্নি সবসময় কানেক্টেড থাকে, তাই ওই পর্বতে বহ্নি বিশিষ্ট ধূম রয়েছে। এবার আসছি নিগমন। নিগমন মানে হচ্ছে সিদ্ধান্ত বাক্য। আহ সিদ্ধান্ত বাক্যে বলা হচ্ছে অতএব ওই পর্বতে বহ্নি আছে। একটু মনে হতে পারে যে প্রতিজ্ঞা বাক্যেও পর্বতে বহ্নি আছে বলা হলো, নিগমনেও তাই বলা হচ্ছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্যে ছিল আনপ্রুভড অবস্থায়, আমি জাস্ট আমার মতটা প্রেজেন্ট করলাম। যদি ওই উকিলদের কথা আমি বললাম, যেহেতু সেহেতু আমি কি ক্লেম করছি সেটা বলা হলো। এবার আমি প্রমাণ দেখালাম যে এই এই রিজনে আমি ক্লেম করছি, অতএব বা সুতরাং পর্বতে বহ্নি আছে, এটা প্রুভড হয়ে গেল। এবার এই যে প্রুভিং প্রসেসটা, আমার অপোনেন্টে যে থাকবে, সেটা তুমি ডিবেটের ক্ষেত্রে বলো বা উকিলদের ক্ষেত্রে বলো বা যে কোনো রকম ডিসকাশনের ক্ষেত্রে বলো, সে কোনোভাবে আমার কথাটাকে ডিনাই করতে পারে যে না তুমি ঠিক বলছো না। এইভাবে যুক্তি তর্কের মাধ্যমে কিন্তু শাস্ত্র আলোচনা এগোয়, এবং সেই আলোচনা কিন্তু আমরা তর্ক সংগ্রহেও পাবো। এই আলোচনাটাকে আরো স্ট্রং করার জন্য গঙ্গেশ উপাধ্যায় নব্য ন্যায় যে ভাষা সেটার প্রয়োগ করেছেন, সেটার একটু আধটু প্রয়োগ আমরা তর্ক সংগ্রহে তো দেখবো।
খুব কঠিন করে আমি বলবো না, কারণ ভাষাটা খুব শক্ত। খুব সামান্য সামান্য ব্যবহার আমি এখানে দেখাবো। আমি ক্লাস করেছি যা, তার মধ্যে আমাদের ওই ডিটেলস আলোচনা হয়েছে, কিন্তু গ্রাজুয়েশন লেভেলে যখন পড়েছিলাম সেই সময় অত ডিটেলসে নব্যনায়ের ভাষা প্রয়োগ করা হয়নি। তাই জন্য আমি খুব সংক্ষেপে নব্যনায়ের ভাষার প্রয়োগটা এখানে করব কিছু কিছু ক্ষেত্রে, যাতে ইন্টারেস্ট গ্রো করে এবং তোমরা একটু একটু করে জানতে পারো ভাষাটাকে। আচ্ছা, যেটা আমি লিখছিলাম, নিয়াতে, নিয়াতে শব্দটার অর্থ হচ্ছে প্রাপ্যাতে, সেই জন্য আমি ওটা ব্র্যাকেটে রাখলাম। তারপরে হচ্ছে বিবক্ষী। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি বোঝাতে পারলাম তো? ক্লিয়ার হয়েছে না আর কিছু বলতে হবে বলো? না না দিদি, বুঝতে পেরেছি এবার। বিবক্ষী সিদ্ধি। আচ্ছা, এখানে আমি তাহলে কি লিখলাম দেখো, নিয়াতে অর্থাৎ প্রাপ্যাতে। নিয়াতে শব্দটার অর্থ হচ্ছে প্রাপ্যাতে। প্রাপ্যতে শব্দটার মাধ্যমে বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমি শব্দ বলবো না, কারণ একটু কনফিউশন হয়ে যায়। শব্দ ভারতীয় দর্শন মতে একটা প্রমাণ। সেই কারণে আমরা যেটা বাংলায় শব্দ বলি সেটাকে কিন্তু সংস্কৃতে পদ বলা হয়। হয় আমি পদ বলবো, নয়তো ইংলিশে টার্ম ইউজ করব। ইংলিশে লিখলে সেটাকে টার্ম বলে মেনশন করতে পারো, অথবা PADA এইভাবে স্পেলিংটা লিখতে পারো, পদ। সংস্কৃত উচ্চারণে উচ্চারণটা পদ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা নিয়াতে পদটা যেটা পাচ্ছি সেটার অর্থ হচ্ছে প্রাপ্যতে। নিয়াতে প্রাপ্যতে। এবার বিবক্ষিতার্থ, এই টার্মটার মানে কি? বিবক্ষিতার্থ টার্মটার মানে হচ্ছে বিবক্ষিত যে অর্থ, সেই অর্থের সিদ্ধি। আর একটু বিস্তারিত বললে, বক্তার যে তাৎপর্য, আমি যে কথা বলছি, তুমি যদি কথাটার মানে না বুঝতে পারো, তাহলে তো কনভারসেশন বা পড়ানোর কোনো অর্থই হয় না। তাই জন্য বলা হচ্ছে বিবক্ষিত অর্থের সিদ্ধি। সিদ্ধি মানে সেটার সাধন ঘটছে। অনেনা ইতি ন্যায়ঃ, যখন অনুমান সিদ্ধ করা হয়, যেটা আমি পদার্থানুমানের সংক্ষেপ আলোচনায় বললাম, সেই যে আলোচনাটা করা হচ্ছে। তো আমরা যে আলোচনাটা করছিলাম, এখানে আমরা পেলাম তাহলে ন্যায় শব্দটার অর্থ, বা ন্যায় দর্শনের যে ন্যায় টার্মটা, সেটার মিনিংটা। কি প্রসঙ্গে আমরা ন্যায় দর্শন বলে এটার উল্লেখ করছি? আচ্ছা, এখানে আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে বৈশেষিক দর্শন। যেহেতু তর্ক সংগ্রহ ন্যায় বৈশেষিক মিলিত ভাবে, তাই আমরা দুটো দর্শনেরই প্রথম বেসটা একটু আলোচনা করে নিচ্ছি। আর আমাদের তর্ক সংগ্রহের আগে, মানে প্রাচীন ন্যায় দর্শনের ক্ষেত্রে যে গ্রন্থগুলো আছে, বা বৈশেষিক দর্শনের ক্ষেত্রে যে গ্রন্থগুলো আছে, সেটা সম্পর্কিত আলোচনা আমরা মূলত আগামীকালের ন্যায় সূত্রের যে ক্লাসটা সেখানে করব। ওই জন্য আমি এই ক্লাসটাতে আর ওটার আলোচনা করছি না। আচ্ছা, বৈশেষিক দর্শনের এরকম আলাদা করে কিছু লিখছি না আমি। এখানে মূলত শব্দটা, বৈশেষিক শব্দটা এসেছে বিশেষ নামক দ্রব্য থেকে। আমরা এই যে সপ্ত পদার্থে আলোচনা করব, সরি, বিশেষ নামক পদার্থ থেকে সপ্ত পদার্থের আলোচনা করব, তার মধ্যে আমরা বিশেষ নামক পদার্থের একটা আলোচনা পাবো। মানে আমাদের সিলেবাসে নেই ওটা, পরবর্তীতে তর্ক সংগ্রহ পুরো গ্রন্থের আলোচনা করলে সেখানে আমরা পাবো। এটা দুটো যে কোনো একটা প্রত্যয় যুক্ত হয়ে এই পদ তৈরি হয়েছে। হয় ঠক প্রত্যয় বা ঠাঁই প্রত্যয়, এই দুটো যুক্ত হয়ে বৈশেষিক শব্দটা উৎপন্ন হয়েছে। এবার বৈশেষিকের অর্থ কি? বিশেষ নামক পদার্থের উল্লেখ যে দর্শনে করা হয়েছে
সেই দর্শনের নাম বিশেষ থেকে বৈশেষিক হয়েছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা শুরুতে বলেছিলাম, সমানতন্ত্র। ন্যায় বৈশেষিককে সমানতন্ত্র বলা হয়। কেন বলা হয়? মানে এখানে কি সম্পূর্ণ সমান ইকুয়াল আলোচনা হয়েছে? তাহলে তো দুটো আলাদা দর্শন হওয়ারই প্রয়োজনীয়তা ছিল না, এখানে সম্পূর্ণ এক আলোচনা হয়নি। আমরা যদি দেখি ন্যায় দর্শন, সেখানে ন্যায় দর্শনকে কিন্তু বলা হয় প্রমাণ প্রধান, আর বৈশেষিক দর্শন প্রমেয় প্রধান। মানে ন্যায় দর্শনের মূল আলোচ্য বিষয় প্রমাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেমন আমরা চারটে প্রমাণের আলোচনা পাচ্ছি। আর বৈশেষিক দর্শনের ক্ষেত্রে আমরা যদি দেখি, বৈশেষিক দর্শন কিন্তু প্রমেয় প্রধান, ওখানে মূলত আমরা যে বিষয় জানতে পারি সেটাকে তো প্রমেয় বলা হচ্ছে, সেই বিষয়কে কেন্দ্র করে আলোচনাটা গড়ে উঠেছে। আচ্ছা, শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে আমরা 6টা প্রমাণ পাই ভারতীয় দর্শনের শর্ট দর্শনে আলোচনায়, কিন্তু ন্যায় দর্শনে 4টে স্বীকৃত হয়েছে। বাকি যে দুটো প্রমাণ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ স্বীকৃত হয়েছে। অর্থাপত্তিকে ন্যায় দর্শনে অনুমানের অন্তর্গত করা হয়েছে, যে ওটা অনুমানের দ্বারাই বোঝা যায়, আলাদা করে অর্থাপত্তি প্রমাণ স্বীকারের দরকার নেই। আর অনুপলব্ধির বদলে বলা হয়েছে অনুপলব্ধি অভাব গ্রাহক প্রমাণ, আমরা অভাবকে প্রত্যক্ষের মাধ্যমেই জানতে পারি, তার জন্য অনুপলব্ধির প্রয়োজনীয়তা নেই, এইভাবে বলা হয়েছে। বৈশেষিক দর্শন আবার, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এখানে নেই, অন্য বই গ্রন্থে আছে। বৈশেষিক দর্শন আবার উপমান আর শব্দকেও প্রত্যক্ষ আর অনুমানের মধ্যেই অন্তর্ভুক্ত করে দিচ্ছে, যে তারা এমন বলছে না যে উপমান শব্দ নেই বা উপমান বা শব্দকে স্বীকার করার প্রয়োজনীয়তা নেই, তাদের বক্তব্য পৃথক প্রমাণ রূপে স্বীকার করার প্রয়োজনীয়তা নেই। বরাবরই ন্যায় বৈশেষিক দর্শনের একটা টেন্ডেন্সি আছে লাঘব, গৌরবকে দোষ বলা হয়, মানে বেশি বলাটাকে দোষ বলা হচ্ছে। যেখানে আমরা স্বল্প ভাষায় জিনিসটা বোঝাতে সক্ষম, সেখানে অতিরিক্ত কথা বলার দরকার নেই। যখনই অতিরিক্ত কিছু বলা হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গৌরব দোষ। গৌরব দোষ অ্যাভয়েড করার জন্য আমরা লাঘবকে গুণ হিসেবে গ্রহণ করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে গৌরবকে দোষ হিসেবে গণ্য না করে হিতার্থে প্রয়োগও বলা হয়ে থাকে, যে এখানে এই আলোচনা, এই ব্যাখ্যাটার প্রয়োজনীয়তা আছে, সেরকমও কিছু কিছু ক্ষেত্র আমরা পাবো। তো এখানে আমি যেটা বললাম, আমি বলেছি অলরেডি, আরেকবার উল্লেখ করে দিচ্ছি, ন্যায় দর্শনে যে 16টা প্রমাণের, এই 16টা পদার্থের কথা পাচ্ছি, সেটা মূলত আত্মজ্ঞান লাভের জন্য, যার মাধ্যমে আমরা অপবর্গ বা মুক্তি লাভ করতে পারি। আর বৈশেষিক দর্শন স্বীকৃত যে সপ্ত পদার্থ, সেটার মাধ্যমে আমরা জগৎ সম্পর্কে, জগতের বিভিন্ন পদার্থ সম্পর্কে অর্থাৎ প্রমেয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এবার আসি আমরা তর্ক সংগ্রহ গ্রন্থটার নামে। তর্ক তর্ক সংগ্রহ একটু অদ্ভুত নামটা। তর্ক করাটা এখন আমরা সাধারণভাবে যে সেন্সে ইউজ করি, কাইন্ড অফ সেই সেন্সে হলেও একটু আলাদা তো আছে। তর্ক বলতে এখানে কিন্তু যুক্তি বোঝাচ্ছে। আমরা আজকাল যে ঝগড়াটাকে একটা তর্ক বলে, তর্ক করো না, তর্ক করিস না, এরকম সেন্সে ব্যবহার করি, সেরকম কিন্তু নয়। ইললজিক্যাল কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া শুধুমাত্র ঝগড়া করা বা আর্গুমেন্ট করে যাওয়া কিন্তু দর্শন স্বীকৃত নয়। মানে স্বীকৃত নয় বলবো না, আছে। আমরা বাহ্যল্প বিতণ্ডার আলোচনা যখন পাবো, সেরকম অন্য প্রতিপক্ষকে খণ্ডন করার জন্য শুধু যে যুক্তিটা করা হয়, যেটা আমরা বর্তমানে ঝগড়ার নাম দিয়ে থাকি, সেটা বিতণ্ডার মধ্যে পড়ছে, যে অন্য মতটাকে আমি ভাঙবই, খণ্ডন করবই। ও এখানে খণ্ডন কথাটা বললাম যখন, আরেকটা কথা বলি, যেটার আলোচনা আমরা বিস্তারিত ন্যায় সূত্রের আলোচনায় পাবো। ভারতীয় দর্শন শাস্ত্র একটা পদ্ধতিতে এগিয়েছে, সেটা হচ্ছে প্রথমে পূর্বপক্ষের মত আলোচনা, তারপরে সেই মতের খণ্ডন, এবং তারপর নিজ মতের মণ্ডন, মানে নিজ মত প্রতিষ্ঠা করা। তো এইভাবে এগিয়েছে। তো আমরা এখানে বিতণ্ডা অ্যাভয়েড করব, বিতণ্ডার এখানে প্রসঙ্গ আসছে না। বাদকে সব থেকে শ্রেষ্ঠ উপায় বলা হয়, যখন বাদ জল্প বিতণ্ডার আলোচনা আমরা তর্ক সংগ্রহ ন্যায়সূত্রের ক্লাসে করব, সেটা সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো এখানে তর্ক সংগ্রহ শব্দটার ক্ষেত্রে বলি, তর্ক শব্দটার অর্থ হচ্ছে, তর্ক শব্দের অর্থ হচ্ছে যুক্তি।
আর সংগ্রহ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে স্বরূপ কথন, যেটা আমরা যদি সংস্কৃতে বলি তাহলে বলা হবে সংক্ষেপে না স্বরূপ কথন। সংক্ষেপে স্বরূপ কথন মানে যে স্বরূপ সেটার ব্যাখ্যা করা। আচ্ছা, এবার আসছি, আমরা এখানে তর্ক সংগ্রহের আলোচনা করব দীপিকা টিকা ধরে। দীপিকা টিকা অন্নম ভট্ট নিজেই রচনা করেছে, প্রসঙ্গত তর্ক সংগ্রহ অন্নম ভট্ট রচনা করেছেন, এবং সেই তর্ক সংগ্রহের সংক্ষেপে স্বরূপ কথন হয়েছে। তো সেই সংক্ষিপ্ত বিষয়টা যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য তার একটু ডিটেল আলোচনা করা হয়েছে, সেটা দীপিকা টিকায় করা হয়েছে। এবার দীপিকা শব্দটা কিভাবে এসছে? আমরা দীপক শব্দটা জানি। দীপক মানে কি? প্রদীপ, আলো। এবার এই যে দীপক শব্দটা, সেটার সাথে প্রত্যয় যুক্ত হয়ে দীপিকা শব্দটা এসেছে। তাহলে তর্ক সংগ্রহের অর্থ হলো সংক্ষেপে স্বরূপ কথন। এখানে যে এই যে যুক্তি কথাটা বললাম, যুক্তি কথাটার কি অর্থ দাঁড়াচ্ছে? যুক্তি কথাটার অর্থ দাঁড়াচ্ছে এই যে সপ্ত পদার্থের আলোচনা আমরা পাচ্ছি, সেই সপ্ত পদার্থ। যুক্তি মানে সপ্ত পদার্থ। আচ্ছা, তোমরা কি সপ্ত পদার্থ কি কি জানো? না দিদি, এটাও জানি না। আচ্ছা, বলে দিই। সপ্ত পদার্থ, তো সপ্ত পদার্থ কি কি বলবো তার আগে আরেকটা কথা বলে নি। প্রকরণ গ্রন্থের কথাটা আমি শুরুতেই বলেছিলাম। তো প্রকরণ গ্রন্থ বলতে আমি সংস্কৃত টার্মটায় পুরোটা যাচ্ছি না, জাস্ট টার্মগুলো দু একটা ইউজ করছি। যে শাস্ত্রৈক দেশ, শাস্ত্র একদেশ, সম্বন্ধ। তো এই টার্মটার মানে হচ্ছে শাস্ত্রের একদেশের সাথে সম্বন্ধযুক্ত, শাস্ত্র কার্যান্তরে স্থিতম। আহুঃ প্রকরণম নাম গ্রন্থভেদ বিবক্ষিত। এখানে এই পুরো কথাটার অর্থ হচ্ছে যে শাস্ত্রের একদেশের সাথে সমৃদ্ধ মানে যুক্ত, সম্বন্ধ যুক্ত শাস্ত্রের যে একদেশ। এবার একদেশ মানে কি বলছে? যে আমি এই যে বললাম শাস্ত্রর যে পুরো আলোচনাটা করা হচ্ছে না, একটা কোনো অংশকে নেওয়া হয়েছে। যেরকম আমরা যখন রিসার্চ করছি, আমরা কি পুরো ন্যায় দর্শন সম্পর্কে আলোচনা করছি না, পার্টিকুলার একটা টপিক চুজ করে নিয়েছি বা সেই টপিকটার উপর আমরা রিসার্চ করছি। সেই রকম শাস্ত্রের একদেশের সাথে সম্বন্ধযুক্ত, এটাও কাইন্ড অফ কিন্তু এটা রিসার্চের মতনই হচ্ছে। এবার কি বলছে? ওই শাস্ত্রের উদ্দেশ্য নিয়ে, মানে তর্ক সংগ্রহ ন্যায় আর বৈশেষিক দর্শনকে ভিত্তি করে রচিত। তো ন্যায় বৈশেষিক দর্শনের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে, সেটা থেকে সরে গিয়ে নয়, কিন্তু সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই সেই শাস্ত্র গ্রন্থের একটা অংশ কি একাধিক দু তিনটে অংশকে কম্বাইন করে, এখানে যেরকম আমরা শুরুতে সপ্ত পদার্থের আলোচনা পাচ্ছি এবং তারপর গিয়ে প্রমাণের আলোচনা পাচ্ছি, যেটা সপ্ত পদার্থের মধ্যে ইনক্লুডেড। বিদ্বানরা যে গ্রন্থ রচনা করেন, সেই গ্রন্থকে প্রকরণ গ্রন্থ বলে। এই তর্ক সংগ্রহ এইরকম একটা প্রকরণ গ্রন্থ। এবার আমরা যদি সপ্ত পদার্থ কি কি জানি সেটা বলবো। আমি মূলত মঙ্গলাচরণ, সপ্ত পদার্থ কি কি এটা বলে নিয়ে তারপরে আমি মূল বুদ্ধির অংশটায় যাব। তো আমাদের নেক্সট ক্লাসটাও ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ছে। আজকে আমরা যে মঙ্গলাচরণটা দেখেছিলাম, সেই মঙ্গলাচরণটার একটুখানি ডিসকাশন, আলোচনা করে নেব। মঙ্গলাচরণের যে বিশাল আলোচনাটা তর্ক সংগ্রহ এবং দীপিকা টিকা মিলিয়ে রয়েছে, অতটা আলোচনায় আমি যাচ্ছি না। দীপিকা টিকায় আরেকটা মঙ্গলাচরণ আছে, কিন্তু মানে অন্নম ভট্ট নিজেই রচনা করেছেন ঠিক কথা, কিন্তু উনি তর্ক সংগ্রহের একটা মঙ্গলাচরণ করেছেন এবং দীপিকা টিকায় আরেকটা মঙ্গলাচরণ করেছেন। আমরা শুধুমাত্র তর্ক সংগ্রহের মঙ্গলাচরণটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো এটার কি ব্যাখ্যা হবে? নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরু বন্দনম বালানাম সুখ বোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। তো আমরা শেষ থেকে শুরু করি। কি রচিত হচ্ছে? তর্ক, সরি, তর্ক সংগ্রহ রচিত হচ্ছে।
তর্ক সংগ্রহ কি? গ্রন্থটার নাম। এবার ক্রিয়াতে, এটা আমরা যদি সংস্কৃত ব্যাকরণের অর্থে দেখি, এটা ভাব বাচ্চে এক প্রকার বলা হয়েছে, মানে আমার দ্বারা রচিত হচ্ছে। আমি রচনা করছি এভাবে বলা হয়নি, আমার দ্বারা বিনয়ের সাথে বলা হয়েছে যে আমার দ্বারা এই গ্রন্থটা রচনা করা হচ্ছে ক্রিয়াতে। আচ্ছা, কেন রচনা করা হচ্ছে? আমরা যখন ব্যাখ্যাটা পড়ছি, শুরু থেকে ব্যাখ্যা করার থেকে কিন্তু শেষ থেকে ব্যাখ্যা করাটা সুবিধে। কেন রচনা হচ্ছে? বালানাম সুখবোধায়। প্রথম হচ্ছে সুখবোধায়। কেন রচনা করা হচ্ছে তার উত্তরটা হচ্ছে, আচ্ছা, এখানে কিন্তু তর্ক, অন্নভট্টের নিজের নাম নেই, আমার দ্বারা রচনা করা হচ্ছে। এবার আমার দ্বারা বলতে তর্ক সংগ্রহের রচয়িতা অন্নভট্টকে বোঝানো হচ্ছে। এখানে আমি পাঠ করছি মানে আমি বলছি, আমার কথা বলছি, এরকম নয়, এখানে অন্নভট্টকে বোঝানো হচ্ছে। কেন রচনা করা হচ্ছে না? সুখ বোধায়, মানে সুখের জন্য। সুখের জন্য মানে কিন্তু এমন নয় যে আমি খুব আনন্দ পাবো তর্ক সংগ্রহ রচনা করে, এই ক্ষেত্রটা নয়। কার সুখের জন্য সেটাকে জানতে হবে। ওয়ালা নাম সুখ বোধায়। বালানাম সুখবোধায় মানে এখানে বাল শব্দটার দ্বারা কিন্তু, বালানাম শব্দটার দ্বারা কিন্তু, বালানাম এটা এখানে প্লুরাল হয়েছে, বহু বচনে বলা হচ্ছে। বালকদের, মানে ষষ্ঠীর বহু বচন করা হয়েছে, বালকদের সুখের জন্য। এখানে কিন্তু বালক বলতে ওই 8 থেকে 12 বছর বয়সী যারা, তাদেরকে বোঝানো হচ্ছে এরকম একদমই নয়। আমরা সাধারণভাবে 7-8 বছর থেকে 10-12 বছরের ছেলেদের বালক বলে থাকি। এখানে কিন্তু টার্মটার অর্থ আলাদা। প্রথম কথা, এখানে শুধুমাত্র ছেলেরাই বুঝবে বালক শব্দটা, বালক বলা হচ্ছে বলে এরকম নয়, বালিকারাও পড়তে পারে। এবং বালক বলতে শুধুমাত্র বাচ্চা যারা, তাদের কথা একেবারে বলা হয়নি। এটার উল্লেখ আমরা দীপিকা টিকায় বিস্তারিত পাই। এখানে বালা নাম শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে গ্রহণ ধারণ পটুহু বালা, মানে যারা গ্রহণ ধারণ করতে সক্ষম, পটু, তাদেরকে বালক বলা হচ্ছে। এবং প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, আমরা সংস্কৃতে এরকম অনেক টার্ম পাই যেখানে শুধুমাত্র পুংলিঙ্গে মনে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। উদাহরণ আমরা যদি দিই, পিতরৌ। পিতরৌ মানে পেরেন্টস কে বোঝানো হচ্ছে, পিতরৌ মানে শুধু পিতাদের বোঝানো হচ্ছে না। আমি এক্সাম্পলটা দিলাম এই কারণে, অনেক ক্ষেত্রে এটার মিস ইন্টারপ্রিটেশন হয় যে শুধুমাত্র ছেলেদের বোঝানো হয়েছে, মেয়েদের প্রায়োরিটি দেওয়া হয়নি, এইরকম অনেক মিস ইন্টারপ্রিটেশন হয়ে থাকে। এটা, পিতরৌ শব্দটা কিন্তু সংস্কৃত গ্রামাটিক্যাল প্রয়োগে এসেছে। মাতা পিতরৌ এর অর্থ যা, পিতরৌ শব্দেরও অর্থ তাই। একইভাবে বালানাম বলার অর্থ কিন্তু বালক বালিকা বোধকে বোঝাচ্ছে, মানে ছেলে মেয়ে বোধকে বোঝাচ্ছে, যে কোনো মানুষকে বোঝাচ্ছে। শুধু ক্রাইটেরিয়া কি? গ্রহণ ধারণা পটুর বাল। ধরো, যে সংস্কৃত জানে না, বা সংস্কৃত জানে না বলবো না, আমি যেটা বাংলায় পড়াচ্ছি, যার মধ্যে তর্ক সংগ্রহ বোঝার সামর্থ্য নেই, সে তো তর্ক সংগ্রহ বুঝতে পারবে না। তো তাকে গ্রহণ এবং সেটাকে ধারণ করার জন্য পটু হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া বালা নাম শব্দটার। দ্বিতীয় হচ্ছে অধীত ব্যাকরণ কাব্য কোশাহ। এখানে এখন আমরা বর্তমানে দর্শন যারা পড়ছি তাদের ক্ষেত্রে এটা অতটা ভ্যালু রাখছে না, কারণ আমরা না তো ব্যাকরণ কাব্যকোষ পড়ে তর্ক সংগ্রহ পড়তে আসছি, না কিছু। আমরা অনেকে সংস্কৃতটাই ভালো করে যাই না, স্টিল আমাদের সিলেবাসে থাকে। কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু বলছে আমাদের আগে ব্যাকরণ জানতে হবে। না হলে এই যে টার্মিনোলজি গুলোর মধ্যে আমি এই লুট প্রত্যয়ের কথা বললাম, নি ইন ঘন, মানে নি পূর্বক ইন ধাতুর যোগে ঘন প্রত্যয়ের দ্বারা ন্যায় শব্দটা উৎপন্ন হয়েছে, এগুলো বললাম, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। মানে মূল কথা হচ্ছে বালা নাম শব্দটা বালকদের উদ্দেশ্যে রচিত, শব্দটার অর্থ বা তাৎপর্য হচ্ছে এটা তাদের জন্য রচিত যারা অন্যান্য শাস্ত্রে পারদর্শী কিন্তু ন্যায় শাস্ত্র জানে না, ন্যায় শাস্ত্র জানতে ইচ্ছুক, ন্যায় শাস্ত্রের যে মূল টেক্সট গুলো, ন্যায় সূত্র আদি, সেগুলো পড়েনি এবং সেগুলো যথেষ্ট শক্ত। তাই নতুন বিদ্যার্থী যারা নতুন ন্যায় শিখছে, তাদের জন্য সেই টেক্সট গুলো, সেই গ্রন্থগুলো কঠিন। তাই তারা তর্ক সংগ্রহ পড়তে পারেন তাদের সুখ বোধায়, মানে তাদের সুবিধার্থে,
তাদের সহজে জ্ঞান অর্জনের সুবিধার্থে এই তর্ক সংগ্রহ গ্রন্থ রচনা করা হচ্ছে। এই হলো মঙ্গলাচরণের দ্বিতীয় লাইনের তাৎপর্য। এবার আসি মঙ্গলাচরণ কেন বলা হয় এটাকে, সেটা আমরা ফার্স্ট লাইন থেকে ভালোভাবে বুঝতে পারবো। এখানে কিন্তু আমরা অনুবন্ধ চতুষ্টয়ের উল্লেখও পেয়ে যাচ্ছি। কিভাবে? এই কারণে তর্ক সংগ্রহের যে মঙ্গলাচরণ, এটা কিন্তু একটা উৎকৃষ্ট মঙ্গলাচরণ। কারণ মঙ্গলাচরণের মধ্যে যদি অনুবন্ধ চতুষ্টয়ের উল্লেখ থাকে, অনুবন্ধ চতুষ্টয় কি সে সম্পর্কে আমার কিছু ভিডিও আছে, বেদান্ত সার আলোচনার প্রসঙ্গে আমি ওই আলোচনাগুলো করেছিলাম। আহ ওগুলো একটু দেখে নিতে পারো, আমি এখানে ডিটেল বলছি না। তো এখানে অনুবন্ধ চতুষ্টয় হিসেবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, অনুবন্ধ চতুষ্টয়ের অর্থটা বলে দিই। অনু মানে পশ্চাৎ, মানে জ্ঞানাত অনন্তরম, জ্ঞানের পরে। আর বধ্যন্তি মানে শাস্ত্রে, যেটা কি বলবো, যেটার জ্ঞান হলে আমরা শাস্ত্রে প্রবৃত্ত হই, মানে শাস্ত্র পাঠে প্রবৃত্ত হই, সেটাকে বলা হচ্ছে অনুবন্ধ। তো এখানে আমরা কি কি অনুবন্ধ পাচ্ছি? প্রয়োজন, এটা হচ্ছে সুখবোধায়। কেন পড়বো? তো সেটা হচ্ছে সুখবোধায়। অধিকারীকে, বালানাম মানে বালকেরা, নব্য মানে নতুন বালকেরা, যারা অন্যান্য শাস্ত্রে পারদর্শী হলেও ন্যায়শাস্ত্রের জ্ঞান নেই, তাই ন্যায়শাস্ত্রকে শিখতে চাইছে সহজে, তাদের জন্য বালানাম সুখবোধায়। তাহলে আমরা দুটো অনুবন্ধ পেয়ে গেলাম, প্রয়োজন আর অধিকারী। বিষয় কি? বিষয় হচ্ছে তর্ক সংগ্রহ, পদার্থের স্বরূপকথন, সংক্ষেপে স্বরূপকথন। আর একটা হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধটা সাধারণত আমরা যদি দেখি, যে কোনো গ্রন্থের ক্ষেত্রেই কিন্তু প্রতিপাদক প্রতিপাদ্য ভাব সম্বন্ধ এরকমই হয়ে থাকে, বা বৌদ্ধ বোধক ভাব সম্বন্ধই হয়ে থাকে। প্রতিপাদ্য হচ্ছে বিষয়টা, আর প্রতিপাদককে, এই যে তর্ক সংগ্রহ গ্রন্থ সেটা প্রতিপাদক। তর্ক সংগ্রহ গ্রন্থটা তর্ক সংগ্রহের যে বিষয়টা সেটাকে প্রতিপাদন করছে, তাই প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ। এবার এখানে আমরা যেহেতু তর্ক সংগ্রহের মঙ্গলাচরণের মধ্যে এই অনুবন্ধ চতুষ্টয় পেয়ে যাচ্ছি, তাই জন্য এটাকে উৎকৃষ্ট মঙ্গলাচরণ বলা হচ্ছে। ফার্স্ট লাইনটার অর্থে এবার আসি। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরু বন্দনম। নিধায় হৃদি বিশ্বেশম, বিশ্বেশম বলতে এখানে বিশ্ব ঈশ সন্ধি করা হয়েছে, বিশ্বেশহ, বিশ্বেশম, অর্থাৎ বিশ্বের ঈশ, অর্থাৎ মহাদেব শিবের কথা বলা হয়েছে। তাকে হৃদয়ে ধ্যান করার কথা বলা হয়েছে। এবার অনেকেরই প্রশ্ন উঠতে পারে, এগুলো বিভিন্ন টিকায় আলোচিত হয়েছে, যে মহাদেবের যে মূর্তি বা শিবলিঙ্গ, তাকে তো হৃদয়ে স্থাপন করা যায় না, তো কিভাবে? এখানে মননের কথা বলা হয়েছে, মহাদেবের ধ্যান চিন্তনের কথা বলা হয়েছে, সেটা তো আমরা মনে করতেই পারি। মহাদেবকে স্মরণ করার কথা, তার ধ্যান করার কথা বলা হয়েছে। এই নিধায় শব্দটারও উৎপত্তি কিন্তু ওই আমরা সংস্কৃত ব্যাকরণ যদি ফলো করি পাবো। এখানে আমি সংক্ষেপে একটু বলছি। যখন দুটো কাজ একসাথে করা হয়, পূর্ববর্তী কাজের ক্ষেত্রে এরকম ল্যাপ প্রত্যয় যুক্ত করে করা হয়। এবার এইরকম ক্ষেত্রে ত্ব প্রত্যয় যুক্ত করা হয়। তো আমি প্রত্যয়ের আলোচনা খুব ডিটেলসে যাচ্ছি না, যেটুকু বলার, তো এখানে যেহেতু নিপূর্বক মানে উপসর্গ যুক্ত হয়েছে, সেই জন্য এখানে ল্যাপ প্রত্যয় হয়েছে। উপসর্গ যুক্ত হলে ল্যাপ প্রত্যয় হয়। তো এখানে ধ্যান করার কথাই মূলত বোঝানো হচ্ছে। নিধায় হৃদি বিশ্বেশম, মানে আমি শিব মহাদেবের ধ্যান করছি, এবং সেই ধ্যান করার পরবর্তীকালীনই আমি তর্ক সংগ্রহ রচনা করছি। একটা পূর্বকালীন কর্ম, একটা উত্তরকালীন কর্ম হচ্ছে, এবং পূর্বকালীন কর্মের ক্ষেত্রে ওই ল্যাপ প্রত্যয় যুক্ত হয়ে নিধায় উৎপন্ন হয়েছে। হৃদি মানে হৃদয়ে, বিশ্বেশম বিশ্বের ঈশ অর্থাৎ মহাদেব শিবের ধ্যান করে, বিধায় গুরু বন্দনম মানে গুরুকে, মানে গুরুকে আমি প্রণাম জানাচ্ছি, গুরুকে এবং ঈশ্বরকে দুজনকেই আমি প্রণাম জানাচ্ছি। আমি তাদের আশীর্বাদ ব্যতি রেখে এই গ্রন্থ রচনা করতে অসমর্থ, সেই কারণে এখানে এই উল্লেখটা করা হয়েছে। এবার মঙ্গলাচরণের রিজন কি? প্রথম অনুবন্ধ চতুষ্টয়ের উল্লেখ করা হলো। সাধারণত মঙ্গলাচরণে অনুবন্ধ চতুষ্টয়ের উল্লেখ করা হয় যাতে সেটা উৎকৃষ্ট হয়। অনেক মঙ্গলাচরণ হয়তো এমনও থাকতে পারে যাতে অনুবন্ধের উল্লেখ নেই। আবার অনেক ক্ষেত্রে
দু-তিনটে মঙ্গলাচরণ করা হয়, যার প্রথমটায় ঈশ্বর গুরুর কে প্রণাম জানানো হয়েছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি একটা শ্লোকেতে একটা মঙ্গলাচরণে ঈশ্বরকে প্রণাম জানানো হয়েছে, একটা মঙ্গলাচরণে গুরুকে, একটা মঙ্গলাচরণে অনুবন্ধের উল্লেখ করা হয়েছে, এরকমও হয়। এখানে সবটাই একসাথে একটা একটা মঙ্গলাচরণের মধ্যেই করা হয়েছে। এবার মঙ্গলাচরণ তিন ভাবে হতে পারে, একটা কায়িক হতে পারে, এই যেরকম এভাবে আমি প্রণাম জানাচ্ছি, মঙ্গলাচরণ করা হচ্ছে। আমি শুরুতে যেরকম চ্যান্ট করলাম, তো সেটা বাচিক হচ্ছে প্লাস কায়িক হচ্ছে। মানসিক হচ্ছে মানে আমি চোখ বন্ধ করে এমনি ধ্যান করছি, সেটা মানসিক হচ্ছে। তা সত্ত্বেও লেখা কেন হচ্ছে? লেখা হচ্ছে শিষ্যদের শেখানোর জন্য, যে মঙ্গলাচরণ করা কর্তব্য, এই কারণে গ্রন্থ আরম্ভে মঙ্গলাচরণ করা হয়, শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য, শিষ্যদের শেখানোর জন্য। মানে নব্যনায়ের মত আর প্রাচীন মতে একটা ডিফারেন্স আছে, যে মঙ্গলাচরণ কেন করা হয়। দুটো মত হচ্ছে, প্রাচীন মত অনুযায়ী নির্বিঘ্ন পরিসমাপ্তি, যাতে আমি যে গ্রন্থ রচনা করা শুরু করেছি সেটা নির্বিঘ্ন পরিসমাপ্তি হয়। আর নব্য মত অনুযায়ী বিঘ্ন ধ্বংস। কাছাকাছি দুটো। বিঘ্ন ধ্বংস মানে আমার গ্রন্থ রচনার পথে যেন কোনো বাধা না আসে। তো এক্ষেত্রে একটা বিস্তারিত আলোচনা আছে, যে অনেক ক্ষেত্রে বলা হয় যে অমুক গ্রন্থের মঙ্গলাচরণ নেই কিন্তু সমাপ্তি হয়েছে, অমুক গ্রন্থের মঙ্গলাচরণ আছে কিন্তু সমাপ্তি হয়নি, এরকম কিছু ডিসকাশন আছে। যেহেতু এখানে আমি বুদ্ধির প্রসঙ্গটা থেকে আলোচনা করছি, আমি মঙ্গলাচরণের এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না। পরবর্তী সময়ে কোনো সময় তর্ক সংগ্রহের পুরো বইটা নিয়ে আলোচনা যখন করব, আমার ইচ্ছা আছে অবশ্যই আমি পুরো গ্রন্থটা নিয়ে একবার আলোচনা করব, তখন সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। মানে আমি আপাতত বর্তমানের আলোচনার জন্য এইটুকুনি জায়গাতে, এইটুকুনি আলোচনাতেই মঙ্গলাচরণের আলোচনা করছি। ও আরেকটা, মঙ্গলাচরণের প্রকৃতির কথা বলে দিই। এগুলো যেহেতু ভূমিকা বিশেষ, সেই জন্য আমি এগুলোর উল্লেখ করে দিচ্ছি, ডিটেলস আলোচনায় আমি যাচ্ছি না। তো মঙ্গলাচরণের প্রকৃতি তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে নমস্কারাত্মক, মানে নমস্কার জানানো হচ্ছে। একটা হচ্ছে আশীর্বাদাত্মক। এখানে দেখো, নমস্কার জানানো হয়েছে ঈশ্বরের কাছে, গুরুর কাছে। আশীর্বাদাত্মক বালা নাম, মানে বালকদের, যারা শিক্ষার্থী, নব্য শিক্ষার্থী, তাদেরকে তর্ক সংগ্রহ পাঠ করলে তোমরা ভালোভাবে শিখতে পারবে, তোমাদের সুখবোধ হবে, এরূপ আশীর্বাদ হয়েছে। আর একটা হচ্ছে বস্তু নির্দেশাত্মক, মানে হচ্ছে এখানে দেখো তর্ক সংগ্রহ কি শিখছো তুমি, সেটার উল্লেখ করা হয়েছে। তো এখানে সবগুলোই, ওই জন্য তর্ক সংগ্রহের যে মঙ্গলাচরণ, এটাকে উৎকৃষ্ট মঙ্গলাচরণ বলা হচ্ছে। এখানে আমরা প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে উল্লেখ করতে পারছি। এবার যেগুলো আমি বলছিলাম যে এই ডিসকাশনটা মঙ্গলাচরণের বিষয়ে অনেকটা বড় আছে, সেটা আমরা তর্ক সংগ্রহের দীপিকা টিকায় পাই। তর্ক সংগ্রহে এটা সম্পর্কে কোনো আলোচনা নেই, কারণ তর্ক সংগ্রহে 1 নম্বর টেক্সটের পর 2 নম্বর টেক্সটে চলে গেছে। সো ওখানে আমরা মঙ্গলাচরণের যে আপত্তিগুলো ওঠে, সেই আপত্তিগুলোর কোনো উল্লেখ পাচ্ছি না। কিন্তু অন্নম ভট্ট আপত্তিগুলোকে অ্যাভয়েড করার জন্য, আপত্তিগুলো যাতে কেউ না করতে পারে তার জন্য নিজেই দীপিকাটিকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেই ব্যাখ্যাটার সম্পর্কে আমি আলোচনায় আসছি না, এটাই বললাম। এবার আসি সপ্ত পদার্থ। সপ্ত পদার্থের আলোচনায়, এই যে সপ্ত পদার্থের কথা বললাম, সপ্ত পদার্থ কি কি? সপ্ত পদার্থ হচ্ছে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সামান্যকে জাতীয় বলা হয়। এবং ডিসক্লাইমার দেওয়ার মতন বলছি, এই জাতির অর্থ কাস্ট নয়। এটা অনেক ক্ষেত্রে হয়তো ভুল ট্রান্সলেট করা হয়ে থাকতে পারে, আমি কোথাও একটা শুনেছিলাম, আমি কোথাও পড়িনি অবশ্য, কিন্তু এটার অর্থ কাস্ট নয়। এটার কি অর্থ সামান্যর আলোচনার ক্ষেত্রে বলবো কোনো সময় আলোচনা করলে, আর আমার সামান্যর উপর ইউটিউবে একটা ভিডিও আছে, তুমি সেটাও দেখতে পারো তোমরা, যদি এই দ্রব্যগুলোর সম্পর্কে একটা ডিটেলস আলোচনা সংক্ষেপে চাও। ওই ভিডিওগুলো সবকটা সম্পর্কে আলোচনা করা আছে, ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তারপর আসছে দ্রব্য, কর্ম, এই দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ। বিশেষ, সমবায়। আচ্ছা, এই যে ছটা লিখলাম, এই ছটা হচ্ছে ভাব পদার্থ। ভাব পদার্থ মানে পজিটিভ এন্টিটি, মানে এগুলো সম্পর্কে আমরা কিছু জানছি। জানছি অবশ্যই লাস্ট পদার্থটা সম্পর্কেও, কিন্তু কিন্তু সেটা
আমরা জানছি নেই হিসেবে, মানে অভাব পদার্থ হিসেবে। আর এগুলো আমরা জানছি আছে হিসেবে। আমি খুব সংক্ষেপে এগুলো কি কি বলে দিচ্ছি। দ্রব্যের মধ্যে আমরা 9টা দ্রব্যের উল্লেখ পাই। তার মধ্যে পঞ্চভূত, আরো 4টে আত্মাদিক কাল মন আছে। গুণ 24টা গুণের উল্লেখ পাই। এই যে দ্রব্যগুলো, এই দ্রব্যগুলোরই গুণ, যার মধ্যে আমরা বুদ্ধি পাচ্ছি, এবং বুদ্ধির আলোচনা থেকে আমরা শুরু করবো। আমার মনে হচ্ছে আজকেই আমার ইন্ট্রোডাকশন হয়ে যাবে, পরবর্তী ক্লাসের দরকার পড়বে না। আমরা ডাইরেক্ট বুদ্ধির আলোচনা থেকেই পরবর্তী ক্লাসে শুরু করতে পারবো। দেন হচ্ছে কর্ম। 5 প্রকারের কর্মের কথা বলা হয়। আমরা যে কর্মগুলো করে থাকি ওই 5টা প্রকার কর্মের মধ্যে সেটাকে ইনক্লুড করা যায়, সেটা কর্মের আলোচনাটা দেখলেই বোঝা যাবে। আমি আবারও বললাম, ভিডিওটা কর্মের একটু দেখে নিও, এই সপ্ত পদার্থের ভিডিওগুলোই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। কারণ আমি এগুলো সম্পর্কে আলোচনা করে সময় নষ্ট করতে চাইছি না, আজকের ক্লাসটা ভূমিকা হিসেবেই রাখতে চেয়েছিলাম, তাই একটা ওভারঅল আলোচনা করে নিলাম, যেহেতু ওভারঅল একটা ইন্ট্রোডাকশন ছাড়া ডাইরেক্ট শুরু করাটা ঠিক না। এবার আসি সামান্য। সামান্য মানে বা জাতি মানে একটা এমন ধর্ম বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যেটা অনেকের মধ্যে সমবেত। মানে এই সামান্য শব্দটা যখন সামান্য পদার্থটা যখন লক্ষণ দেওয়া হয়েছে তখনই বলা হচ্ছে নিত্যম একম অনেক সমবেতম, মানে এটা নিত্য, এর ধ্বংস নেই, আদি নেই, অন্ত নেই। একম মানে এক, আর অনেক সমবেতম উদাহরণস্বরূপ অনেক মানুষের মধ্যে সমবেত, এক এবং নিত্য, সেটা হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব একটা জাতি বা সামান্য ধর্ম। এই জন্যই বললাম এটার মানে কাস্ট নয়, জাতি শব্দটার মানে কাস্ট নয় কোনোভাবেই, যেটাকে সামান্যর একটা পর্যায়বাচী শব্দ হিসেবে ব্যবহার করা হয়। মানে যদি জাতি বলা হয় তাহলে সামান্যকে বোঝাচ্ছে, যদি সামান্য বলা হয় তাহলে জাতিকে বোঝাচ্ছে, এরকম। বিশেষ, বিশেষ যেটা বললাম আমি, বৈশেষিক দর্শনের নামকরণ হয়েছে এই বিশেষ শব্দটা থেকে। তো বিশেষ কি? বিশেষ মানে হচ্ছে যে পরমাণুর আলোচনা আমরা বৈশেষিক দর্শনে পাই। এই পরমাণুর যে বিশেষ গুণের জন্য একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুকে পৃথক করা যায় সেটাকে বলা হয় বিশেষ। এই বিশেষ কোয়ালিটিটা, মানে আমি ধরো বলছি ক্ষিতি, অব তেজ মরুত বোম। তো আমি ধরো বললাম জলেরই 2টো পরমাণু হয়েছে। এবার পরমাণু মানে একদম যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই 2টো পরমাণু, পরমাণু এ পরমাণু বি, দুটোই জলের পরমাণু, দুটোকে ডিফারেন্সিয়েট করবো কি করে? একটা ক্ষিতির পরমাণু একটা জলের পরমাণুকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা ক্ষিতির এটা জলের, কিন্তু দুটোই জলের পরমাণুকে আমি আলাদা করবো কিভাবে? ওই যে তার মধ্যে একটা বিশেষ ধর্ম রয়েছে। আবার একইভাবে ক্ষিতির পরমাণু জলের পরমাণু, অর্থাৎ পরমাণুর মধ্যে যে বিশেষ ধর্মটা রয়েছে সেই ধর্মটার কারণে আমরা পরমাণুকে একটার থেকে আরেকটাকে পৃথক করতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে বিশেষ। আদার্স ক্ষেত্রে আমরা যদি একটা ঘট, একটা নীল রঙের ঘট একটা লাল রঙের ঘট, বা একটা বোতল, একটা নীল রঙের বোতল একটা হলুদ রঙের বোতল, তো এইগুলোকে আমরা কিন্তু রং দিয়ে, গুণ দিয়ে, বা কাজ দিয়ে, কর্ম দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু পরমাণুর ক্ষেত্রে সেগুলো সম্ভব হয় না। সেই কারণে বিশেষ পদার্থের প্রয়োজন। সমবায় কি? সমবায় একটা সম্বন্ধ, যেটাকে বলা হচ্ছে অযুত সিদ্ধ সম্বন্ধ বা অয়ুত সিদ্ধ সম্বন্ধ। মানে হচ্ছে যেটা সেপারেট করা যায়, সব সময় একসাথে থাকবে। একমাত্র যখন পদার্থ বস্তুটা ধ্বংস হয়ে যাচ্ছে তখনই সেপারেট হতে পারে। যেমন ধরো রং, একটা টেবিলের ওপর রং রয়েছে, খয়েরি রং ধরো, এবার তার উপরে তুমি নীল রং করে দিলে, বা সবুজ রং করে দিলে, বা হলুদ রং করে দিলে, বা লাল রং করে দিলে, এবার খয়েরি রংটা কি ওই টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? তা তো নয়। খয়েরি রংটা যদি খুঁটে খুঁটে তুলে দেওয়া হয়, ঘষে ঘষে তুলে দেওয়া হয়, টেবিলটার কিন্তু সত্তার একটা পরিবর্তন ঘটে গেল। এই কারণে এইগুলোকে বলা হয় অযুত সিদ্ধ সম্বন্ধ। টেবিলটা সেম থাকছে না, পরিবর্তন ঘটে যাচ্ছে। তো এই যে ধর্মটা, বা আরেকটা উদাহরণ দিই, ঘটে ঘটত্ব রয়েছে। সমবায় সম্বন্ধে ঘটে ঘটত্ব রয়েছে। ঘটত্ব মানে কি? যে বিশেষ ধর্মটা থাকার কারণে আমরা ঘটকে ঘট বলে আইডেন্টিফাই করতে পারছি। না হলে তো আমরা ঘটকে ঘট না বলে বোতলও বলতে পারতাম, মোবাইলও বলতে পারতাম,
ট্রেনও বলতে পারতাম, খাতাও বলতে পারতাম, কিন্তু আমরা ঘট দেখে ঘটগুলোই আইডেন্টিফাই করছি। এই বিশেষ ধর্মটা ঘটত্ব, এটা সমবায় সম্বন্ধে ঘটে রয়েছে। আর লাস্ট হচ্ছে অভাব। আমি ধরো একটা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বলছি এখানে একটা ঘড়ি ছিল, এখন তো নেই। এই যে ঘড়িটার আমার অভাব প্রত্যক্ষ হলো। ন্যায় দর্শনে অভাব প্রত্যক্ষের মাধ্যমেই জানা যায়, যেটা অনুপলব্ধির মাধ্যমে কিছু দর্শন স্বীকার করে। ন্যায় দর্শন বলছে অনুপলব্ধি সহকারী, অনুপলব্ধি হচ্ছে কিন্তু সেটা সহকারী। প্রমাণ প্রত্যক্ষ, আমরা প্রত্যক্ষের মাধ্যমেই জানতে পারছি অভাবকে। এই হলো সাতটা পদার্থ। এবার এটার বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। আমরা পরের দিন থেকে এই যে গুণ, সপ্ত পদার্থের মধ্যে গুণ, এবং গুণের মধ্যে একটা গুণ বুদ্ধি, সেটা নবদ্রব্যের মধ্যে একটা দ্রব্য আত্মার গুণ। আত্মার গুণ বুদ্ধি বা জ্ঞান, বুদ্ধিও বলা যায় জ্ঞানও বলা যায়, সেটা আমরা লক্ষণেই পাবো। সেটা নিয়ে আলোচনা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। আজকের ক্লাসটা মূলত ভূমিকার ওপর ছিল। আমি তাই জন্য আহ ভারতীয় দর্শন, ন্যায় দর্শন তথা বৈশেষিক দর্শন আর আমাদের মঙ্গলাচরণটার ওপর একটা ভূমিকা আলোচনা করলাম। পরবর্তী ক্লাস থেকে যে বিষয়টা আমাদের গ্রাজুয়েশনের সিলেবাসে থাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা আলোচনাটাকে কন্টিনিউ করব। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, কিন্তু ওই শুরুর মতো আমরা অন্তিম একটা প্রার্থনার মাধ্যমে ক্লাস শেষ করব। এটাকে বলে সমাপ্তি প্রার্থনা। তো এটাও আমি ওই সানা বাবাতু শুরুর প্রার্থনা হিসেবে করি, আর পূর্ণমাদাঃ পূর্ণমিদম এটা সমাপ্তি প্রার্থনা হিসেবে করি। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, সমাপ্তি প্রার্থনার মাধ্যমে ক্লাসটা শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আচ্ছা, তাহলে এখানে আমরা এই ক্লাসটাকে শেষ করছি। পরের দিন মঙ্গলবার ক্লাস আছে। মঙ্গলবার আমরা বুদ্ধি থেকে আবার আলোচনা শুরু করব। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, তোমাদের কারোর কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে, কিছু বলতে চাও? যদি না চাও তাহলে এখানেই শেষ করবো, মানে কিছু যদি জিজ্ঞাসা না থাকে। সবাইকে ভালো শুভরাত্রি। লাগলো বেশ করে। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানেই এন্ড করছি। সবাইকে শুভরাত্রি।